71-এর ব্যাপারে জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছে 71 ইতিহাস কেউ শুনতে চায় না। বাংলাদেশে পোলাপান হচ্ছে, আপনি কি শুনবেন? পোলাপানের এই কথা বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা 24 ঘটাইছে। আরে হাজার লিখতেছি। পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটাই আপনাদের কথা বলা শুরু করেছে। আমরা জেলে থাকতে না। আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই। আমি অভ্যুত্থান যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এটার সঙ্গে নাই। আমি মনে করি 5ই আগস্টে বিপ্লব হয়েছে এবং বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে দয়া করে এই কথাটা বলুন। 100 বার বলছি, 1000 বার বলছি, প্রমাণ আছে। আল বদর হলো বিহারিস, আল বদর বাঙালি না। রাজাকারে কারাজন, রাজাকার ছিল বিহারিরা। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, যেমনটা রেজাউল করিম রনি বিরতির আগে বলছিলেন, সেই প্রসঙ্গ তুলে যদি আপনার কাছে আসি, যে উনি যেমনটা বলেছেন বিএনপি ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা বেশি দেখা গেছে, এমনটাও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াত ঘনিষ্ঠ বা শিবিরের সাবেক কর্মীদের পদায়ন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল জামায়াতের জোটে থাকা এনসিপির নেতারা, যখন সেই সময় আমি আপনাকে সেটা বলছিলাম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে ষড়যন্ত্র করে, সেটি তো আসলে বিএনপির বিরুদ্ধে হওয়ার কথা, সেটি জামায়াতের বিরুদ্ধে কেন করবে? দেখেন, আমার ছোট ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ঢাকা মহানগরের 3টা আসনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং 3টা ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে জনগণ ভোট দিতে পারে নাই, কিন্তু তারা নির্বাচিত হয়েছে। তার মানে তো প্রমাণিত হয়ে গেল। ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলছেন প্রমাণিত হয়ে গেল। তারপরে উনি তো জানেন ইঞ্জিনিয়ারিং করে পাশ করছেন। তা ওনারা আসলে ইঞ্জিনিয়ারিং করে পাশ করতে পারেন, তাহলে এরকম ইঞ্জিনিয়ারিং তো আরও হতে পারে। যেমন আমরা যেমন জানি ঢাকা শহর, আমরা ক্যান্টনমেন্টে থাকি, এখানে তো তারেক রহমান সাহেব পাশ করার কোনো গ্রাউন্ডই ছিল না, কোনো মানে ভোটই ছিল না তা পাশ করার মতো। পাশ করছে 4000 ভোটে আমাদের প্রধানমন্ত্রী পাশ করে, 4000 ভোটে দেশের প্রধানমন্ত্রী পাশ করে। কারণ আমি আমার দলীয় হিসাবে তো আমি অস্বীকার করবো, ঠিক আছে, কারণ আমি সেটা বলছি না, কিন্তু আমার ভাই প্রমাণ করে দিলেন যেটা। আর আমরা একদিন জানতাম বিপ্লব হয়েছে, 5ই আগস্টে বিপ্লব হয়েছে। আজকে আমার ছোট ভাই বললেন না গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান বিপ্লবের তো রাত দিন ফারাক, অবশ্যই রাত দিন ফারাক, অনেক রাত দিন ফারাক। এটা বিপ্লব কে বলে, কারা বলে না, কে বলে কিনা জানি না, কিন্তু আমার এটা আপনি আলোচনা করব আমরা। না করে যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে তো আমারই ক্ষমতা থাকবে। অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, সেখানে তো সচিবের কি দোষ, পুলিশের আইজির কি দোষ, কর্মচারীদের কি দোষ? অভ্যুত্থান তো হয়েছে উপরে। আর বিপ্লব যদি হয়ে থাকে তাহলে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। তো বিপ্লব হয় না, ভেরি গুড, শুনলাম, এখন জানলাম আমরা থেকে, আমি তো তর্ক করছিলাম, আমরা জানলাম বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান যদি হয় তাহলে সেই অভ্যুত্থানে জামাত তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করে তার নিজের দলীয় লোক দেখে ক্ষমতা বসিয়েছে। অভ্যুত্থান, অভ্যুত্থান মানে কি? আমি নিচে ছিলাম, উপরে উঠে আসছি, এটা তো অভ্যুত্থান। আমার এখান থেকে আমি উঠে আসছি, অভ্যুত্থান অর্থটা কি? আমি অভ্যুত্থান করেছি, করে আমার লোক দেখে আমি ক্ষমতা বসিয়ে দিয়েছি, আমি আমার ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিয়েছি, অভ্যুত্থান। কিন্তু বিপ্লব যদি হইতো তাহলে তো রনি ক্ষমতায় বসতো, কারণ রনি তো রাস্তায় আন্দোলন করেছে, এটা তো আমার বসার কথা না। তাই কাজে এখানে আপনি বলছেন এনসিপি তো পরে দল হয়েছে, জামাতের সঙ্গে আতাত হয়েছে, কিন্তু এর আগে কি হয়েছে? জামাত এটাকে অভ্যুত্থান বলেছে, আমরা বলছি বিপ্লব। তখন আমি জামাতে ছিলাম না, আমি জামাতে যোগদান করছি ডিসেম্বরে, কিন্তু আমরা অভ্যুত্থান 2 বছর পরে জামাতে যোগদান করছি, কিন্তু আমরা বিপ্লব বলেছি, আমরা বিপ্লব বিশ্বাস করি। আমরা বারবার বলে আসছি বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, হয় নাই। আজকে আমার ভাই যেটা বলছেন যে সরকারি কর্মচারীরা কথা ছিল না, এটা কার ব্যর্থতা? যদি কোনো মন্ত্রীর কথা কেউ না শুনে, আমি তো বলবো সেই মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, কোনো অধিকার নেই। কারণ মন্ত্রীর কথা শুনবে না তার অধীনস্থ কর্মকর্তারা, এই মন্ত্রীকে পালার রাখার, এটা প্রধানমন্ত্রী সাহেবকে অনুরোধ করব টু কনসিডার ইট। আপনি সচিবকে চেক করার আগে মন্ত্রীকে চেক করেন, কারণ সচিব তার কথা মানতে বাধ্য। আর এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি অতীতে সরকারি কর্মকর্তাকে, পুলিশের কর্মকর্তাদেরকে তৎকালীন সরকারে আদেশ শোনার জন্য অপরাধী করে থাকেন, তাহলে আজকেও আপনার আদেশ শোনা অপরাধ হবে। আজকেও আপনার কথা মতো কাউকে চাকরি দেওয়া, আপনার কথা মতো কাউকে ঠিকাদারি দেওয়া, আপনার কথা মতো কাউকে বদলি করা, আপনার কথা মতো কাউকে সুযোগ সুবিধা দেওয়া, সেটাও সম অপরাধ হবে। যে অপরাধের জন্য আজকে অনেকে গ্রেফতার হয়েছে, জেলখানা গিয়েছে, অনেক কারণ, কারণ তারা গুম খুন বা করতে সরকার নির্দেশ দিয়েছে।
আজকে যদি আপনি বলেন যে অমুককে অপমান দেন, অমুককে ঠিকাদারি দেন, শুনতে হবে। তাহলে তো ওই সরকারি কর্মচারী একই অপরাধ করতেছে। তাহলে সে কেন করবে একই অপরাধ? অভ্যুত্থানের পরে বলে, বিপ্লবের পরে সে অপরাধ করবে না। আমি অফিসারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আজকে মেরুদণ্ড সোজা করে সরকারি কাজ করতে পারতেছে। এই জন্য আমরা বলছিলাম লেটস সেভ এ রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন করা হোক, একটা সুযোগ দেওয়া হোক। তৎকালীন সময়ে অনেকে চাকরি রক্ষা করার জন্য, বাঁচার জন্য অনেক কিছু করতে বাধ্য হয়েছে, ব্যবসা পাতি ব্যবহার করতে বাধ্য হয়েছে। যাদের কিছু ছিল না, যাদের ইউনিভার্সিটিটা হল ছাড়া কিছু ছিল না, মেসে একটা জায়গা ছাড়া কিছু ছিল না, তার তো হারানো কিছু ছিল না। জি। কিন্তু আমার তো বাড়ি ছিল, গাড়ি ছিল, সবকিছু ছিল। আমার তো আন্দোলনে যাওয়ার মতো আমি তো 10 বার চিন্তা করতে হয়েছে। কিন্তু যে হলে থাকতো, যে হোস্টেলে থাকতো, যে মেসে থাকতো, তার তো কোনো বিস্তার নাই, তাকে হারানো কিছু নাই। বরঞ্চ আমি আগামীতে অনুপ্রাণিত হব যে এরকম করে যদি আমরা নিহত হতে পারি তাহলে আমার মারা কাঁদবে। আমার লজ্জা লাগে যখন আমার শহীদ সন্তানের জন্য মা কাঁদে। মা যদি গর্ববোধ করে থাকে তাহলে মা তো আনন্দিত হবে যে আমার ছেলেটা দেশের জন্য শহীদ হয়েছে। আর এখন তারা ভিক্ষা চায়, রিভলিউশন চায়, চাকরি চায়, ব্যবসা চায়। তো তার ছেলেটাকে মুখ দেখিয়ে মারা গেছে ওই বাপকে চাকরি দেওয়ার জন্য। রেজাউল করিম রনি, আপনার কাছে জানতে চাই আপনি এই বিষয়ে কি বলবেন। আর সেই সাথে একটু জানতে চাই বাংলাদেশকে নিয়ে আসলে আপনি কি আপনার পর্যালোচনায় বা আপনার পর্যবেক্ষণে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র দেখতে পান, সেটা নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পরে হোক, বা বাংলাদেশের রাজনীতির যেই গতি প্রকৃতি বা গতিপথ সেটি নির্ধারণ করতে এদেশে কি কোনো বিদেশি বিনিয়োগ হয়? দেখেন, প্রথম পার্টের উত্তরটা দিই। বাংলাদেশে এখানে কোনো বিপ্লব হয়নি। বাংলাদেশে একটাই বিপ্লব হয়েছিল 7 নভেম্বর। বিপ্লব হলে কি করতে হয়? ক্লাসিক্যালি বিপ্লবের জন্য একটা নির্দিষ্ট কর্মসূচি লাগে, সেই কর্মসূচি বাদও দিলাম, ইডিওলজি বাদ দিলাম। তারপরেও বিপ্লবের পরে মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি তিনটার নিয়ন্ত্রণ নিতে হয় ক্ষমতা দখলকারী অংশের, যেটা একমাত্র জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিয়েছিলেন। এরপরে আর বাকি যারা 90ও বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। 24এও জুডিশিয়ারি নিয়ন্ত্রণ নেওয়া হয় নাই, ব্যুরোক্রেসি ভাঙা হয় নাই, মিলিটারির মতো ফাংশন করেছে। ফলে একটা একদম টেক্সট বুক এক্সাম্পল হলো গণ অভ্যুত্থানের। এখানে বিপ্লবের কথা যারা বলেছে কিছু উদ্ভ্রান্ত বুদ্ধিজীবী, যাদের নানা রকম ধান্দা ছিল, যাদের আত্মীয় স্বজন, অনেকজনের নাম আক্তার সাহেব অলরেডি নিয়ে নিচ্ছে, আমি আর না নিলাম, আত্মীয় স্বজনকে তারা ইন্টারিমে ক্ষমতায় এম্পাওয়ার করছে, করার মধ্যে এখানে বিপ্লব বলে উত্তেজনা তারা ছড়াইছে। কিন্তু এই পুরানো স্ট্রাকচারের মধ্যে তারা ক্ষমতায়িত করে ফেলছে নিজেদের লোকজনকে। আবার বাইরের থেকে বলছে গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে। তো ফলে তারা অঙ্কুরে এই বিপ্লবের সম্ভাবনা বিনষ্ট করেছে। করার মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এই ইন্টারিম সরকার হাঁটা শুরু করছে প্রথম দিনেই। কেন হাঁটা শুরু করেছে? কারণ ইন্টারিম সরকারের উপর ভর করেছিল যে শক্তিটা, যেটা জামাত নতুন করে ভাই জয়েন করছে, এই জন্য ওনাকে জামাত ধরতেছি না ওইভাবে। তো আরেকটু পুরান হোক, পরে ধরবো। পূর্ণ জামাতে ধরেন না, আরেকটু পুরান হয়ে নেন, তারপরে ধরবো। এখন ধরিয়া লাভ নেই। তো ফলে জামাত কি? জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করে। প্রো এস্টাবলিশমেন্ট সব আমলেই সে সরকারের পার্ট ছিল। কোন আমল বাদ দিবেন আপনি? 86 সালে সে এর সাথে সাথে চলে যায়নি? সেই সময় তো আপনারা সাক্ষী ছিলেন, আমার সিনিয়র, আপনারা জানেন। আপনাকে আর সহজ করে দিই, জামাত শুরুতেই ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে ছিল, প্রো এস্টাবলিশমেন্ট। এই জন্যই তো বলছি, আমি অস্বীকার করছি, রাইট, এটা অস্বীকার করার সুযোগ কথাও নেই। হ্যাঁ, এটাই তার পলিটিক্স। প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করছে সে। ইতিহাস ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। 71-এ নট এন্টি নেশন, সে প্রো এস্টাবলিশমেন্ট, কিন্তু 71-এ এন্টি নেশন। 71-এ এন্টি নেশন শেষ করি। 71-এ এন্টি নেশন কেন? না সে তো সরকারের পক্ষে, না এন্টি নেশন তো সেই সরকারের পক্ষে ছিল। না, সরকার তো নেশন তৈরি করে না। 71 নেশনটা তো ন্যাশনালাইজিং হয়েছে, মানুষ অস্ত্র হাতে নিয়ে নিছে। সে শুধু পাকিস্তানের পক্ষে থাকার কোনো সমস্যা না, সে গণহত্যায় অংশগ্রহণ করছে, দ্যাট ইজ প্রবলেম। সে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে থাকার কোনো সমস্যা না, সে গণহত্যা করে না। মুক্তিযুদ্ধে আপনার যে অবস্থান ছিল, আজকে যে দলটিতে জয়েন করেছেন সেই দলটি আপনার অবস্থানের বিপরীত ছিল। এইটাই হলো আমার পাকিস্তানের সমর্থন করাটা অপরাধ না, এটা ভুল, অন্যায়। কিন্তু আপনাদের দলে বড় বড় নেতা, কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই। আপনি মুক্তিযুদ্ধ হিসেবে দয়া করে এই কথাটা বলি। 100 বার বলছি, 1000 বার বলছি, প্রমাণ আছে। আল বদর হলো বিহারিস, আল বদর বাঙালি না। আর বুঝতে আপনি নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব একটা ক্লাস সেকেন্ড ইয়ার পরে একটা ব্যক্তি, রাজাকার কারা, একটা ব্যক্তি ছিল। রাজাকারে কারা? রাজাকার ছিল বিহারিরা, নিজামী ইসলামেরা, মুসলিম লীগের লোকেরা, বা জামাতের লোকজন। আরে জামাত তো ছোট্ট পার্টি তখন, জামাত একটা অংশ, জামাত তো পুরো সব মিলে 3000 লোক না জামাতে। আচ্ছা, ইস্ট পাকিস্তান জামাত ইসলাম। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ 71-এর ব্যাপারে
জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না, জামাতের কাছ থেকে ৭১ ইতিহাস কেউ এটা শুনতে তো চায় না। আপনি বাংলাদেশের আজকে কোনো- পোলাপান বলছে, আপনি কি শুনবেন? পোলাপানের আমরা তো এই কথা বলবেন বলতেছি, না। মানুষের সাথে হাজার পোলাপানরা 24 ঘটাই আরে হাজার লিখতেছি। পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটাই আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা জেলে থাকতেন আজকে, আমরা শুনেন। পোলাপানদের আচ্ছা, শেষ করি, পরে বলবেন। আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই, রেজাল্ট করে এটা তো দেখে বলছিলেন। আসছি পোলাপানদের শেষ- কিভাবে শেষ ব্যবহার করি, করতে পরে হয়, আপনি বলুন। পোলাপানদেরকে কেমনে ঢিল মারতে হয়, শেষ করি। ঢিল দিয়ে আমরা দেখে আসছি। ঢিল মারা নেই পোলাপান, আর পোলাপান ঢিল মারছে। নিজেরা দায়িত্ব নিয়ে না কোনো দায়িত্ব আশীর্বাদ নেই। দিয়েছে, ঢিল আজকে মারা কোনো নাই। বলতে যে রেজাল্ট দাও করবেন, দেয়, আপনি আজকে বলছিলেন। দিছে। আমরা পিটার একজন হাস একজন করে একটু পিটার বক্তব্য হাস শুনবো। বলে গেছে, জি পিটার হাস বলে গেছে। পিটার হাসের ব্যাপারে আপনি ভক্ত হইতে পারেন, আমরা পিটার হাসের ভক্ত না। পিটার ভক্ত না, আমরা পিটার হাসের কথা বলছি আপনারা। আমরা এখানে জামাত যেরকম ৭১কে ভারতের ষড়যন্ত্র মনে করে, আওয়ামী লীগও এখানে আপনার 24কে আমেরিকার ষড়যন্ত্র মনে করে। আপনি তো জামাত করেন, ভালো কথা, ওয়েলকাম। আওয়ামী লীগের বয়ান তো অন্তত দিতে পারেন না, দয়া করে এইটা দিয়েন না। কেন আওয়ামী লীগের বন্ধু আমরা আওয়ামী লীগ এটা বলে না? আমেরিকা তো বাইডেন নিজেই বলছে যে আমি বাইডেন এখানে $29 মিলিয়ন দিয়েছে, ট্রাম্প বলেছে, কে বলছে? ট্রাম্প বলেছে কিসের জন্য দিয়েছে 29 বিলিয়ন? সে 29 বাংলাদেশে রিজিউম চেঞ্জ করার জন্য, রিজিম চেঞ্জ করার হ্যাঁ জন্য? সে দিয়েছে, এখানে সে তো বলেছে। এখানে যে দাতব্য সংস্থাগুলো কাজ করে, তারা কি তাদেরকে এখানে যে টাকা কে অ্যাকশনের দিছে? কাজ করে, এদেরকে টাকা কে দিছে? এটা কি আজকে নতুন কাজ করে? এদেরকে টাকা কে দিছে? এনজিও কে টাকা কে দিয়েছে? আদিলুর রহমানকে টাকা কে দিয়েছে? আদিলুর রহমান চ্যানেল আয়ের এই জিল্লুকে কে টাকা দিয়েছে? এগুলো ইনকোয়ারি করেন, হোয়াইট পেপার আবিষ্কার করেন, আচ্ছা, এগুলো তদন্ত করেন। আমি তো বলছি আপনার এখানে এই দেখেন ন্যারেটিভটা তৈরি হয় কিভাবে। এখানে ৭১ আগের থেকেই এখানে শুধু আমেরিকা না, জাপান টাকা দেয় না, কি? অস্ট্রেলিয়া নেট টাকা দেয় না, ইউরোপীয় ইউনিয়ন টাকা দেয় আরে না। ভাই $29 মিলিয়ন যে বাইডেন 29 মিলিয়ন দিয়েছে, সামান্য টাকা, এটা এখানে আরো 29 না, না, মিলিয়ন হাজার হাজার মিলিয়ন ডলার, এখানে হাজার হাজার মিলিয়ন ডলার সব দেওয়া হয়। $19 মিলিয়ন সে রিজিউম চেঞ্জের জন্য আমেরিকান বাজেট টাকা দিয়েছে। জি এখানে আপনার তাহলে এই বিভিন্ন কথা- বক্তব্য আমি শুনবো। আমি এখানে রেজাল্ট resume করে change রনি- শেষ করি। বলে, বলে, তাহলে এই কথা বক্তব্যটা শেষ এই হোক, কথা তারপর বাইডেন আপনি যদি দুজনের বলে, কাছে আসছে। তাহলে ওই লোক আর আমেরিকার প্রেসিডেন্ট থাকার কথা না। বাইডেন যদি পাগল হয়, তারা যদি পাগলা কুত্তা ট্রাম্প তো কামড়ায়, বলছে ভাই। তখনই শুধু এই কথা বলতে পারে একটা লোক যে আমি একটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য এত মিলিয়ন ডলার দিলাম। আর দিয়ে তো প্রকাশ্যে বলেছে ভাই, আপনি কি Yeah. জানেন? প্রকাশ্যে বলেছে। আচ্ছা, আমাকে- আপনি এখন গুগল সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, তারপরের প্রশ্ন যেটা হলো, দেখেন, হ্যাঁ, এইটা খুব সুন্দর কথা। কনস্পিরেসি অ্যাকর্ডিং টু ম্যাকিয়াভেলি পার্ট অফ পলিটিক্স। এবং যারা ক্ষমতায় থাকে তারা জানে হাউ টু ব্যাটেল, হাউ টু কমব্যাট উইথ দ্য কনস্পিরেসি। কিন্তু কনস্পিরেসির কতগুলো স্ট্যান্ডার্ড থাকে, কনস্পিরেসির কতগুলো আপনার কি বলবো যে মানে আপনি কিভাবে এটা প্লেস করতেছেন তার কতগুলো আর্ট থাকে। এটা হলো জামাত যেভাবে কনস্পিরেসিটা আপনার আনতেছে সামনে, যেমন ধরেন ভারতের আপনার গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে তারা গোপনে দেখা করে। এটা গোপনে দেখা করুক, অসুবিধা নেই, গোপনে দেখা করে তো অন্যায় না, এটা তারা আপনি পলিটিক্যাল জানেন পার্টি কেন? দেখা করবেই। গোপনে না, আপনি কিন্তু এটা জানেন। আবার প্রকাশ্যে বলে আপনি দিচ্ছে জানেন কেন? বলে না, এটা ওনারাই বলতেছে, আপনাদের সম্মানিত আমিরই বলছেন, এটা আমি আবিষ্কার করিনি। তো এখন এই যে কনস্পিরেসি তারা করবে, ভালো কথা, করুক, আমরাও চাই করুক, কিন্তু কথা হলো এটা করার যে আর্টটা, এটা তো তারা নিজেরাই ভঙ্গ করতেছে, পারে নাই, আবার বলে দিচ্ছে। বুকা তো পারে নাই, হ্যাঁ, বুঝছেন না? তো এখন এখানে যে কনস্পিরেসিগুলো আবিষ্কার করা হচ্ছে, সেই কনস্পিরেসিগুলো আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করছে। আপনি যখন বলবেন যে 24-এর গণ অভ্যুত্থানে এটা একটা আমেরিকান ডিজাইন, তার মানে আবার আপনি বলতেছেন যে জুলাইয়ের শহীদরা গর্ব ফিল করে না কেন তার বাবা মারা, কেন ইয়ে করে করে না, না? গর্ববোধ করে না, কেউ অবশ্যই করে। টাকা চায়, ভিক্ষা চায়। অবশ্যই করে। আমি ভিক্ষা জুলাই চায়। যোদ্ধাকে দেখি। কেউ করে না, কেউ করে না, সব করে। আমি জুলাইকে পূর্ণবাসী দিলাম না, আমি পূর্ণবাসী দিলাম না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না। এটা 71 পরে করে নাই, Every day, আপনাদের no, করে নাই, কেউ করে না, আপনি- আপনাকে কেউ করে নাই। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। কেউ করে খাস করে ছোট্ট আচ্ছা, আপু, এক আচ্ছা, সেকেন্ড। জি, জি। তাহলে আপনি জুলাই যখন আপনাকে ফ্যাসিলিটেট করে, আপনার পক্ষে থাকে, তখন জুলাই মহান। কিন্তু যখন জুলাইটা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য একটা অংশীদারত্বমূলক একটা জায়গায় আমরা তখন চিন্তা করি, এবং আমরা যখন কোনো চেতনার ব্যবসা, ইদার 71, নেদার 24, ছোট ভাই, যখন আমরা এভয়েড করে, ছোট ভাই ইন্টারাপ্ট করা ঠিক না আমার, তো বলছি। আচ্ছা, বলেন। আমি অভ্যুত্থান যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এটার সঙ্গে নাই। আমি বিপ্লবের পক্ষে, আমি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে না, আপনি বলেন না, আপনি বলেন না, কিন্তু আমি মনে করি 5ই আগস্টে বিপ্লব হয়েছে এবং বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমি আমার স্ট্যান্ড সেটা। জি, এই আপনি ভালো বিষয়ে লাগে একটু, না লাগে না Thank you, আপনার জি, স্ট্যান্ড এই বুঝতে বিষয়ে পারলাম। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু আপা, ছোট্ট কথা করে শেষ করে নিতে জি হবে। জি জি বলেন। জি, সেটা রেজাল্ট হলো করবেন। যে উনি- 30 সেকেন্ডে শেষ করবেন। জি উনি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে, কিন্তু আমরা একটা অভ্যুত্থান করেছি এবং অভ্যুত্থানের পক্ষে, এবং অভ্যুত্থান করে কেউ লজ্জিত না, জি জি গর্বিত আমরা সবাই। এবং অভ্যুত্থান বিক্রি করে যারা ক্ষমতার ভাগিদার হইতে চাইছিল, তারাই শুধুমাত্র লজ্জিত। এক্স্যাক্টলি, আমি এটা একমত আপনার সাথে।